তারা চেয়েছিল রোজা একা হয়ে শোক করবে, একা বাঁচবে, একা কাঁদবে, কিন্তু সেই যন্ত্রণা তাকে গ্রাস করতে লাগলো। রোজা তার বাবার কাছে বসে পড়ল, মাথাটা তার কোলে নিয়ে অশ্রু কাঁদতে লাগলো। বাবা, বাবা তুমি কি আমাকে ছেড়ে চলে গেলে? তার গলা কেঁপে উঠছিল, কথাগুলো যেন বেরিয়ে আসছিল অজান্তেই। তার বাবার শ্বাসের শব্দ, যা একেবারে জীবনের চিহ্ন ছিল, একেবারে নিঃশব্দ। তীব্র ব্যথা নিয়ে সে বাবার মাথায় হাত বুলাতে বুলাতে লাগলো, যেন এবারও চাই তার বাবার কাছে ফিরে যেতে। কিভাবে আমি বাঁচবো বাবা, তুমি ছাড়া আমি একা। রোজা বলল, অশ্রু তার গাল বেয়ে গড়িয়ে পড়ল। বাবার মুখের একটি শান্তির চিহ্ন ছিল, কিন্তু সেটা তাকে আরো কষ্ট দিচ্ছিল। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। মনের মধ্যে একে একে স্মৃতি ভেসে উঠতে লাগলো, তাদের হাসি, বাবা মেয়ের মুহূর্ত, শক্তি ও সাহসের কথা। কিন্তু এখন সবকিছু ম্লান হয়ে আছে। রোজার হৃদয়ে যেন কেবল শূন্যতা। আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠল, যেন চারপাশের ভেঙে পড়া অব্যক্ত যন্ত্রণা বেরিয়ে আসছে। বাবার মাথাটা তার কোলে রেখে সে আরো বেশি কাঁদতে লাগলো। সেই মুহূর্তে একটি ধূসর মেঘ যেন পৃথিবীকে ঢেকে ফেলল। রোজা তার বাবার সামনে বসে রইল। একবারও ভাবতে পারেন না যে জীবনের এই অন্ধকারে সে কিভাবে এগিয়ে যাবে। চারপাশে নিঃশব্দতা তার জীবনের ভাঙেনি, সঙ্গী হয়ে রইল। সে বিড়বিড় করে বলল, আমি তো প্রতিজ্ঞা করেছিলাম বাবা, আমি সবকিছু ঠিক করে নিব, কিন্তু তুমি কেন চলে গেলে? আমার জন্য অপেক্ষা করে থাকা তার কষ্টের আরো গভীর করে দিচ্ছিল। তারপর রোজার হৃদয়ে আহমেদের কথা বাজতে লাগলো। আমি ফিরে আসব এবং আমরা একসাথে সবকিছু শুরু করব। কিন্তু এখন সে জানতো সেই প্রতিশ্রুতি তার কাছে নিছক একটি ছলনা। প্রতিটি মুহূর্তে তার অস্তিত্ব অনুভূত হচ্ছিল, যেন আহমেদ তাকে ত্যাগ করেছে পৃথিবীর সবচেয়ে কঠিন ভাঙন নিয়ে। রোজার প্রতি মুহূর্তে মনে হতে থাকলো যে সে একই দিনে তার ভালোবাসার দুটো মানুষকে হারিয়ে ফেলেছে। শুধু একজনকে হারিয়েছে অস্থায়ীভাবে, আর একজনকে হারিয়েছে স্থায়ীভাবে, সারা জীবনের জন্য। রোজা শেষবারের মতো একটা গগন বিদারক চিৎকার দিয়ে উঠল। তার চিৎকারে বাড়ির পাশে থাকা গাছ থেকে সমস্ত পাখি উড়ে গেল। মেঘেরা চলাচল করা বন্ধ করে দিল। এক দমকা হাওয়া রোজাকে ছুঁয়ে চলে গেল। এবার রমজান আলীর নিথর দেহ থেকে চোখ উঠিয়ে জাভেদ রায়ানের প্রস্থানের সেই দরজার দিকে তাকালো। রোজা যেন হঠাৎ করেই শক্ত হয়ে উঠল, যেন কোনো আত্মা তার উপর ভর করেছে। তার দু চোখ থেকে রক্তের ন্যায় অশ্রুকণা পড়তে থাকলো। রোজা তার দুটো হাত মুষ্টিবদ্ধ করে শক্ত চোখে দরজার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠল, বাঘের সন্তান বাঘিনী হয় জাভেদ, তোকে আমি ছাড়বো না। আমার বাবার মৃত্যুর প্রতিশোধ আমি সুদে আসলে নিয়েই ছাড়বো, কাউকে ছাড়বো না আমি। আমার বাবার থেকেও নির্মম মৃত্যু যদি আমি তোকে দিতে না পারি, তাহলে আমি রমজান আলীর সন্তানই নই। আজ থেকে নিজের কবর খুঁড়তে শুরু কর জাভেদ রায়ান খান। হয়তোবা সেদিন থেকে রোজার সমস্ত অনুভূতি চাপা পড়ে গেল। সে যেন এক শক্ত পাথরের ন্যায় হয়ে উঠল। ভুলে গেল তার ভালোবাসা, তার অনুভূতি। ভুলে গেল তার হৃদয়ের এক কোমল কোণায় পড়ে থাকা আহমেদ নামক সেই ভালোবাসার মানুষটিকে। এই এক মর্মান্তিক ঘটনা যেন রোজাকে পুরোপুরি পাল্টে দিতে বাধ্য হলো। ভোরের আলো ফুটতে শুরু করেছে। পুরো ঘরে যেন নিস্তব্ধতার ভার জমে উঠেছে। দেওয়ালগুলোও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, শূন্যতা আর নির্লিপ্ততায় আচ্ছন্ন। কারো মুখে কোনো শব্দ নেই, কিন্তু ভেতরের চাপা আর্তনাদগুলো যেন বাতাসে ভারী হয়ে আছে। মৃদু শ্বাসের শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যায় না, যেন শব্দগুলোও ভয় পাচ্ছে বের হতে। প্রত্যেকের চোখে অপার বিষণ্ণতা, অথচ কেউই কারো দিকে তাকাতে পারছে না। এক গভীর নীরবতা, যা সমস্ত শব্দের চেয়ে বেশি কথা বলে। একটি শূন্যতা, যা সবকিছুকে গ্রাস করে ফেলেছে। এই থমথমে পরিবেশের ভিতরেও সবার মনের মধ্যে যে ঝড় চলছে, তা যেন নিস্তব্ধতার মাঝেই চুপচাপ গুমড়ে মরছে। রাজিয়া রহমান শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই একটা ঘটনার পর থেকে রোজা বদলে গেল, একদম বদলে গেল। নিজেকেই গুটিয়ে ফেললো, নিজের মধ্যে এক ধরনের প্রতিশোধের আগুন জ্বালাতে শুরু করলো।
নোরা এবং নাহিদ টলমল চোখে তাকিয়ে রয়েছে রাজিয়া রহমানের দিকে। কষ্ট করে নিজেদের কান্না আটকে রেখেছে। রোজা এবং আহমেদের অতীতের এই কাহিনী তারা আশা করেনি। অহনা এবং রিয়া থ মেরে বসে রয়েছে। অহনার চোখ দিয়ে ইতিমধ্যেই অনবরত পানি পড়েই যাচ্ছে, কারণ সেও তো এরকম মর্মান্তিক ঘটনার শিকার। তার বাবা মাকেও কিছু সন্ত্রাসীরা তার চোখের সামনে মেরে ফেলেছিল। পরে 14 বছরের অহনার জায়গায় হয়েছিল এতিমখানায়। কিন্তু 3 বছর আগে সৌভাগ্যবশত রোজা তাকে প্রতিমখানা থেকে কিনে নিয়ে আসে। এরপরে তাকে যথাসম্ভব প্রশিক্ষণ দিয়ে পড়াশোনা করিয়ে যোগ্য করে তোলে। তারপর থেকেই তো অহনার জীবন বদলে যায়। বলতে গেলে সৃষ্টিকর্তা রোজার মাধ্যমেই তাকে নতুন জীবন দান করেছেন। এই কারণেই অহনা রোজার জন্য নিজের প্রাণটা দিতেও প্রস্তুত। রাজিয়া রহমান নিজের চোখের পানি মুছে আবারও বললেন, রোজা কখনোই এরকম পুলিশ ডিপার্টমেন্টে আসতো না, আর না সেরকম সিক্রেট আন্ডারে কাভার অফিসার হতো। তার শুধুমাত্র প্রয়োজন ছিল কাকে খুন করার লাইসেন্স পাওয়া, যাতে যে জাভেদ রায়ানকে নিজে হাতে খুন করতে পারে। এই কারণে এই লাইসেন্সের খুব দরকার ছিল। শুধুমাত্র এই কারণেই এই ডিপার্টমেন্টে এসেছি। সেই থেকে আফরোজা জেরিন রোজা হয়ে গেল এই যে রোজা ইসলাম। রিয়াদ একটু কাপা কণ্ঠে বলে উঠল, আন্টি কিন্তু ম্যামের তো এ পর্যন্ত আসতে কারো সাহায্যের প্রয়োজন ছিল। তিনি তো ওই সময়টাতে অনেক অসহায় হয়ে গিয়েছিলেন। কারো হাত না ধরে তিনি তো এই পর্যন্ত আজ পৌঁছতে পারতেন না। রাজিয়া রহমান বললেন, কে বলেছে তোমাদেরকে রোজা একা একাই এই জায়গায় এসেছে? রোজাকে সাহায্য করেছে আহমেদের বাবা আনিসুর রহমান। সবাই অবাক হয়ে তাকালো রাজিয়া রহমানের দিকে। নাহিদ বলে উঠল। রাজিয়া রহমান বললেন, কি বলছেন আন্টি? স্যারের বাবা তো ম্যামকে প্রথমে মেনেই নেয়নি। প্রথমে আনিসুর রহমান রোজাকে নিজের বোমা হিসেবে মেনে নেয়নি, কিন্তু তিনি তার ছেলেকে অসম্ভব ভালোবাসতেন। তাই তার ছেলের অনুপস্থিতিতেও তার ভালোবাসাকে আগলে রেখে। অহনার কিছু একটা মনে পড়তেই সে বলে উঠল, স্যারের বাবা তো 1 বছর আগেই মারা গেছে। প্রতি মাসেই ম্যাম কবর জিয়ারত করতে যায়। রাজিয়া রহমান বললেন, কিন্তু মারা যাওয়ার আগে তিনি রোজাকে একদম প্রতিষ্ঠিত করে দিয়ে গেছিল। এমনকি তিনি মারা যাওয়ার আগে আহমেদের সাথে সাথে রোজাকেও তার সম্পত্তির ভাগ দিয়েছিল। তার সম্পত্তি 2 ভাগ হয়েছে, 1 ভাগ আহমেদের, আরেক ভাগ রোজার। কিন্তু রোজা সেই সম্পত্তি গ্রহণ করেনি, কারণ এমনিতেই আনিসুর রহমান রোজার জন্য অনেক কিছু করেছেন। রোজার বাবা মারা যাওয়ার পর আনিসুর রহমান রোজার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন। পুরো 2 বছর তিনি রোজাকে দেখাশোনা করেছেন। রোজাকে সেই দেশে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন ট্রেনিং নেওয়ার জন্য। তাকে দৃঢ় করে তুলতে আনিসুর রহমানকে অনেক ভূমিকা ছিল। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রয়েছে রাজিয়া রহমানের দিকে। রাজিয়া রহমান আবারও বললেন, কিন্তু মজার বিষয়টা হচ্ছে, রোজা যে এখানে এত কষ্ট করে দিন কাটাচ্ছিল সেটা আহমেদ জানতো না। মূলত এটাই আহমেদের কাল হয়ে দাঁড়িয়েছিল। অহনা এবার বলে উঠল, কিন্তু আন্টি, ম্যামের এই দশার সাথে তো স্যারের কোনো সম্পর্ক নেই। ম্যাম স্যারের ওপর এত রেগে আছে কেন? স্যারের সাথে সম্পর্ক এত নড়বড়ে হয়ে গেল কেন? রাজিয়া রহমান খানিক হেসে বললেন, কানাডা থেকে আহমেদের ফিরে আসার কথা ছিল 1 বছর পর, কিন্তু আহমেদ এখন থেকে ফিরে আসেনি, এসেছে 3 বছর পর। সবাই অবাক হয়ে বলল, তাই তো স্যার তো 3 বছর পর ফিরে এসেছেন। কিন্তু কেন আন্টি? স্যার তো কথা দিয়েছিলেন যে 1 বছর পরে আসবে। আসলে তোমাদের স্যার ওইখানে প্রশিক্ষণ নিতে গিয়ে আটকে গিয়েছিল। 1 বছর সেখানে থাকার পরেও কাজ হয়নি। আর সেই সময়টাকে এই কানাডাতে আমিও ছিলাম। আহমেদ আমার কাছেই ছিল। কানাডাতে পুরো প্রশিক্ষণ শেষ করতে 2 বছর সময় লেগেছিল। আহমেদের বাবা মিথ্যে বলে তাকে কানাডা পাঠিয়েছিল। আহমেদের বাবা বলেছিল যে তাকে 1 বছর থাকতে লাগবে, কিন্তু মূলত ওখানে 2 বছর কোর্স ছিল। ওই কারণে আহমেদ চাইলেও ফিরে আসতে পারেনি। আর সবকিছু গুছিয়ে নিতে আরও 1 বছর সময় লেগে যায়। এই কারণেই 3 বছর পর দেশে নতুন একটি সিনেমাতে তার প্রথম গান রিলিজ হওয়ার পর সে ফিরে এসেছিল। সেই প্রথম গানটাই সৌভাগ্যবশত মিডিয়ার জগতে জায়গা করে নেয়। এরপর থেকে আহমেদকে আর পিছু ফিরে তাকাতে হয়নি।
অল্প সময়ের মধ্যেই তো পুরো দেশ তাকে চিনে ফেললো। আর রোজার বাবা মারা গিয়েছে সেটা আহমেদকে জানতে পেরেছিল 2 বছর পর। যখন আহমেদ রোজার বাবার মৃত্যুর কথা শুনতে পেল, তখনই আহমেদ আমাকে কানাডাতে এসে চলে আসতে বলছিল। বিষয়টা জানার পর আমি কানাডা থেকে চলে আসলাম আর রোজার সাথে দেখা করলাম, কিন্তু ততদিন রোজা ইতিমধ্যে আহমেদের উপর খেপেছিল। মূলত আনিসুর রহমান তাকে কিছু জানায়নি, কারণ এটা জানতে পারলে আহমেদ নিজের কোর্স অর্ধেক রেখে চলে আসতো। তবে আমি দেশে ফেরার পর রোজাকে অনেক টেক কেয়ার করতে থাকলাম আর রোজা সমস্ত তথ্য আহমেদকে পাঠাতে থাকলাম। একটা দিনও বাদ যায়নি যেদিন আহমেদ ফোন করে রোজার খোঁজ নেয়নি। প্রত্যেকটা দিন আহমেদ আমার কাছ থেকে ফোন করে রোজার খোঁজ নিত। নাহিদ, নুরা, রিয়াদ, রহনা সবাই একে অপরের দিকে তাকালো। তারা কখনো ভাবতে পারেনি এরকম একটা ঘটনা রয়েছে তাদের ম্যামের জীবনে। নুরা এইবার অন্যমনস্ক হয়ে পড়ল। এই কারণেই ম্যাম জাভেদ রায়হান খানকে এইভাবে তন্ন তন্ন করে 3 বছর ধরে খুঁজে বেড়াচ্ছে। রাজিয়া রহমান বললেন, আসলে তোমাদের ম্যাম এখনো সেই আগের মতোই বাচ্চা রয়ে গেছে, না হলে কি এরকম বাচ্চাদের মতো আহমেদের উপর অভিমান করে থাকতো? মূলত আহমেদ 3 বছর পর দেশে ফিরেছে, এজন্যই রোজা অভিমান করে রয়েছে। আর আহমেদ কানাডাতে থাকাকালীন রোজার সাথে কোনো রকম যোগাযোগও করতে পারেনি। সবাই মনোযোগ দিয়ে শুনেছে সাজিয়া রহমানের কথা। রিয়াদ বলে উঠল, তারপর তো তোমরা জানোই সবাই। আহমেদ চেষ্টা করতে থাকলো রোজার অভিমান ভাঙানোর, কিন্তু রোজা তো এখন আর আগের মতো নরম নেই, আগের মতো তো সহজ সরল নেই যে একটু ভালোবাসা দেখালেই গলে যাবে। এই 3টা বছর রোজার উপর দিয়ে কি গেছে সেটা আমিও জানি। সেই সময়টা রোজার পাশে আহমেদের বেশি প্রয়োজন ছিল, কিন্তু সেই কঠিন সময়টাতে আহমেদের রোজার পাশে ছিল না। মূলত এটাই রোজার অভিমানের কারণ। এরপরই রোজার অভিমান ভাঙাতে তো আহমেদকে অনেক কিছু করতে থাকলো। এমনকি জাভেদ রায়হানকে এই বিষয়টা আহমেদ নিজে বের করেছে। সমস্ত তথ্য আহমেদ নিজে জোগাড় করে আমাকে পাঠিয়েছিল, আর আমি রোজাকে সেগুলো দিতাম, কিন্তু রোজা জানতো না যে আহমেদ তাকে সাহায্য করছে। রাজিয়া রহমান হঠাৎ করে হেসে ফেললেন। ফিক করে হেসে বললেন, আমাদের রোজা তো শেষে আহমেদ দেশে আসার পর নিজেই পাকিস্তান চলে গেল, যাতে আহমেদের সামনে আসতে না হয়। কিন্তু আমাদের আহমেদ তো অনেক চালাক। রোজাকে ফিরিয়ে আনার জন্য সেই তো জাভেদের ঢাকার সমস্ত ফ্যাক্টরি পুড়িয়ে দিয়েছে। ফলে জাভেদের সাথে সাথে রোজাও দেশে ফিরে এসেছে। রিয়াদ থমথমে কণ্ঠে বলল, আমরা এটা জানি আন্টি যে স্যার ফ্যাক্টরিগুলো পুড়িয়েছেন। এমনকি আমরা তো এটাও চাই যে স্যারের সাথে ম্যামের যেন সব ঠিক হয়ে যায়। অহনাও গালে হাত দিয়ে বলে উঠল, আমি ভেবেছিলাম ম্যাম হয়তো কোনো বড়সড় কারণে স্যারের উপর রেগে আছে, কিন্তু ম্যাম যে এই কারণে স্যারের উপর অভিমান করে আছে আমি তো জানতামই না। রাজিয়া রহমান এত কষ্টের মাঝেও চোখ মুছে হেসে ফেললেন আর বললেন, রোজা অভিনয়ে খুব একটা পাকা নয়, বেশি দিন পারবে না আহমেদের উপর রাগ করে থাকতে। আর আমাদের আহমেদ কি কম নাকি? অহনা শেষে বলে উঠল, আচ্ছা আন্টি, আপনি চিন্তা করবেন না, আমরা এবার থেকে চেষ্টা করব স্যার এবং ম্যামকে মিলিয়ে দিতে। রিয়াদ বলল, এবার নোরা বলে উঠল, আমার তো এখন স্বপ্ন মনে হচ্ছে, কবে যে ম্যাম এবং স্যারকে একসাথে দেখব। সেই আগের মতো স্যার এবং ম্যাম রোমান্টিকভাবে একসাথে থাকবে। আহা, ভেবেই তো মনটা খুশিতে নেচে উঠছে। অহনা চোখ রাঙাতেই নোরা থেমে গেল। গুরুজনের সামনে নিজের লাগাম ছাড়া কথার জন্যে নিজেই বেশ লজ্জা পেল, কিন্তু তার আর কি করার। তার তো এখন খুব ইচ্ছে করছে সেই অতীতের আহমেদ এবং রোজাকে দেখতে, যখন তারা দুজন দুজনের জন্য পাগল ছিল। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। রিয়াদ এবার গুরুতর ভঙ্গিতে বলে উঠল, কফির কাপ হাতে নিয়ে কিছু ফাইল দেখতে বসেছে রোজা। রিয়াদ তার দায়িত্ব অনুযায়ী কয়েকটা কেস সফলভাবে ক্লোজ করতে পেরেছে দেখে রোজা খুব সন্তুষ্ট হলো।
সারা রাত একটুও ঘুমোতে পারেনি সে। জাভেদ রায়ানের ফ্যাক্টরিতে আগুন লাগার রহস্যটা এখনো বের করতে পারেনি। নিজের ওপর এখন নিজেরই বিরক্ত অনুভূতি হচ্ছে রোজার। সামান্য এটুকু কাজ করতে তার এত সময় লাগছে কেন? কফির কাপে চুমুক দিতে গিয়ে রোজা আবিষ্কার করলো যে কফি শেষ। বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করে কফিটা টেবিলের উপর রাখলো। আজ সারা রাতে তার মোট 6 কাপ কফি খাওয়া হয়ে গিয়েছে। ডক্টর তাকে বলে দিয়েছে কফি খাওয়াটা তার শরীরের জন্য ভালো না। অতিরিক্ত কফি খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু এই কফি না খেলে রাতের বেলা রোজার মাইগ্রেন ওঠে, তাই কোনোভাবেই কফি খাওয়া ছাড়তে পারে না সে। একসাথে সব ফাইল গুছিয়ে রেখে ধপ করে চেয়ারে হেলান দিয়ে বসলো রোজা। গত 2 বছর ধরে তার কখনোই শান্তির ঘুম হয়নি। কখনো আবার ঘুমোতে গেলেও মাঝরাতে ঘুম ভেঙে যাবেই। এরপর থেকে আর ঘুম আসবে না। আজ আবারও সেরকম হয়েছে। সারা রাত একটুকুও চোখের পাতা বন্ধ করতে পারেনি সে। বারবার মনে পড়ছে আহমেদের কথা। লোকটা ইচ্ছে করে বারবার তার সামনে আসবে নাই বা কেন? রোজার সমস্ত দুর্বলতা তো তার থেকে বেশি কেউ জানে না। এই পৃথিবীতে যদি এখন রোজাকে রন্ধ্রে রন্ধ্রে কেউ ভালো করে চিনে থাকে, তাহলে সেটা একমাত্র আহমেদ। রোজা একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে ভাবতে লাগলো তার অতীতগুলো। হঠাৎ করেই তার ফোনের রিংটোন বেজে উঠল। টেবিলে রাখা ফোনটার দিকে তাকালো। এখন তো কেউ ফোন দেওয়ার কথা নয়। কেবল ভোর 5টা বাজে। ফোনের স্ক্রিনে আননোন নাম্বার ভেসে রয়েছে। রোজা কোচকানো ভ্রুজোড়া আরো কুচকে গেল। রোজা মূলত আননোন নাম্বার ধরে না, এই কারণে ফোন সাইলেন্ট করে আবারও রেখে দিল। কিন্তু আননোন নাম্বারের মালিক আবারও ফোন দিয়েই যাচ্ছে। 3-4 বার কল দেওয়ার পর রোজা বিরক্ত হয়ে চোখ বন্ধ করেই ফোনটা ধরলো কানে। ফোনটা কানে নিতেই উপাস থেকে মৃদুস্বরে ভেসে আসে এক পুরুষালী নেশালো কণ্ঠস্বর। আবার রাতের ঘুম হারাম করে দিয়ে তুমি কি এখন নাক ডেকে ঘুমাচ্ছ মাই কুইন? অতি পরিচিত সেই নেশালো পুরুষালী কণ্ঠস্বর কানে যেতেই রোজা ধপ করে উঠে বসলো। তার চোখ দুটো মুহূর্তেই খুলে গেল, যেন কণ্ঠের মোহময়ী ঝাঁকি তাকে ক্লান্তির রেস থেকে ছিনিয়ে আনলো। রোজা কানের কাছ থেকে ফোনটা উঠিয়ে চোখের সামনে আনলো। এর আগে দেশে ফেরার পর আহমেদ তাকে অনেকবার বিভিন্ন নাম্বার থেকে কল করেছে। প্রতিবারই রোজা নিজ দায়িত্বে ব্লক করে দিয়েছে নাম্বারগুলো, কিন্তু আহমেদও হাল ছাড়েনি। প্রতিদিন নতুন নতুন নাম্বার থেকে কল করতেই থাকলো, যেমন আজ আরেকটা নতুন নাম্বার দিয়ে করেছে। রোজার খুব ক্লান্ত লাগছে, এই জন্য ইচ্ছা করলো না যে হাত উঠিয়ে নাম্বারটা ব্লক করতে। গা এলিয়ে দিয়ে চোখের সামনে থাকা ফোনটা আবারও কানে গুজে নিল। রোজার নিরাপত্তা দেখে আহমেদ আবারও মোহময়ী কণ্ঠে বলে উঠল, কি ব্যাপার মাই কুইন? কল রিসিভ করে কি আবারও ঘুমিয়ে পড়লে? রোজার একটুকুও কথা বলতে ইচ্ছে করছে না, তবে কলটাও কাটতে ইচ্ছে করছে না। কিছু সময় তার এই নির্লজ্জ কাঞ্জরা শুনুক না এই লোকটার কণ্ঠস্বর। চোখ বন্ধ করে আহমেদের কণ্ঠস্বর শুনতে লাগলো সে। একটু কপট রাগ দেখাতেও ইচ্ছে করলো, কিন্তু ক্লান্তির কারণে চুপ রইল। আহমেদ বিছানায় আয়েশ করে শুয়ে একটু গম্ভীর কণ্ঠেই বলে উঠল, মাই কুইন ঘুমিয়ে পড়েছ? অবশ্য আমার কণ্ঠ শুনে তোমার ঘুমিয়ে পড়ারই কথা। আমি আসবো নাকি? আমার কোলে? না না, কোলে না, আমার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাবে। চোখ বন্ধ রেখেই রোজা ভ্রু কুঁচকে ফেলল। আগে তো আহমেদ এরকম নির্লজ্জ কথাবার্তা বলতো না। বিদেশ থেকে কি এসব শিখে এসেছে সে? আজকাল আহমেদ একটু বেশি অসভ্যতামি করছে তার সাথে। রোজা ঢের বুঝতে পারছে, শুধুমাত্র তার মন গলাতেই আহমেদ এরকম নির্লজ্জ কথাবার্তা বলছে। না হলে আহমেদের কাছে এরকম অসভ্যতামির আচরণ দুর্লভ। এখন তো আবার নতুন এক ডাক যোগ করেছে, মাই কুইন। একমাত্র আল্লাহই জানে এই ডাক সে কোথা থেকে শিখে এসেছে। কানাডায় যাওয়ার আগে তো কখনো এই নামে ডাকেনি আহমেদ, কিন্তু ওখান থেকে ফিরে এসেই মাই কুইন বলে মাইকিং করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে। তার এরকম হিসাব কষানোর ভাবনার মাঝে আহমেদ অভিযোগের সুরে বলে উঠল, তুমিও তো পারো তোমার মধুর কণ্ঠটা আমাকে একটু শোনাতে। এটা কিন্তু ঘোর অন্যায় মাই কুইন। নাও তো চটপট তোমার কণ্ঠ শোনাও তো আমাকে।
দেখি তোমার মতো আমার ঘুম আসে কিনা। সারা রাত ঘুমাতে পারিনি জানো। রোজার মনে মনে বেশ হাসি পেল, তবে এই হাসি মুগ্ধতার নয়, তাচ্ছিল্যের। এমন করে আহমেদ বলছে যেন রোজা প্রতিদিন রাতে আরামে ঘুমায়, অথচ রোজা কোনোদিনও শান্তিতে একটা রাত ঘুমাতে পারেনি। আহমেদ এবার বাঁকা হেসে একটু দুষ্টুমির স্বরে বলল, কি হলো মাই কুইন, চুপ করে আছো কেন? কথা বলো, নাকি আবার চাচ্ছ যে আমি তোমার ফ্ল্যাটে যাই? রোজা এবার ধীরে ধীরে চোখ খুলে বাঁকা হেসে বলল, বাবা বলতো যারা বিদেশে যায় তারা নিজেদের লাজ লজ্জা সমস্ত কিছু বিদেশে ফেলে রেখে দেশে ফিরে আসে। আপনার বেলায়ও তার ব্যতিক্রম দেখছি না আমি। আমার তো মনে হচ্ছে এখন লাজ লজ্জার সাথে আপনি আপনার আত্মসম্মান বোধটাও ফেলে এসেছেন কানাডায়। আহমেদও বাঁকা হেসে বলল, আমার বাবাও বলতো দুনিয়ার সকল মানুষের সামনে আত্মসম্মান বোধ দেখালেও নিজের স্ত্রীর সামনে অত আত্মসম্মান বোধ দেখাতে যেও না, না হলে স্ত্রীর ভালোবাসা হাতছাড়া হয়ে যাবে। আবার যদি স্ত্রী রেগে থাকে তাহলে তো হয়েই গেল, আত্মসম্মান বোধ চুলোয় যাক। রোজা মৃদুস্বরে বলে উঠল, আপনি অনেক অসভ্য আর নির্লজ্জ হয়ে গিয়েছেন জানেন। আগে বেশ ভদ্র ছিলেন। আহমেদ যেন খুব মজা পেল, মুচকি হেসে বলল, এখনো তো আমি তোমাকে লজ্জা দেওয়ার মতো কোনো কথাই বললাম না, এর মধ্যে অসভ্য নির্লজ্জ উপাধি দিয়ে ফেললে। ইটস নট ফেয়ার মাই কুইন। রোজার ভ্রু কুঁচকে গেল। আহমেদ এবার সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, আচ্ছা তুমি আমাকে বলো, আমি কি তোমাকে একবারও বলেছি যে তোমার ক্লান্ত কণ্ঠস্বর শুনে আমার এখন খুব রোমান্টিক মুড আসছে? তুমিই বলো, আমি কি তোমাকে একবারও বলেছি যে তুমি আগের থেকে অনেক বেশি হট হয়ে গিয়েছো? নাকি আমি তোমাকে বলেছি যে তোমাকে দেখলেই এখন আমার প্রতিজ্ঞা ভেঙে তোমার ঠোঁটে চুমু খেয়ে ফেলতে ইচ্ছে করে? তুমিই বলো, আমি কি একবারও এগুলো বলেছি? রোজার চোখ সরু করে শুনতে লাগলো তার কথা, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে তার। আহমেদ আবারও সিরিয়াস ভঙ্গিতে বলল, লজ্জা আছে দেখেই তো এখনো এগুলো বলিনি, আর তার আগেই তুমি আমাকে অসভ্য নির্লজ্জ বলে ফেললে। এই কিন্তু ঘোর অন্যায়। রোজার মেজাজ এবার চূড়ান্ত পর্যায়ে চলে গেল। ফালতু লোকটা সমস্ত নির্লজ্জ কথাবার্তা বলে এখন বলছে সে নাকি এগুলো বলেনি। বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করে রোজা যেই না ফোন কাটতে যাবে অমনি আহমেদ বলে উঠল, খবরদার মাই কুইন, কল কাটবে না। একবার কল কেটে ব্লক করলে কিন্তু আমি সত্যি সোজা তোমার ফ্ল্যাটে চলে যাব। এরপর অহনাদের সামনেই কিন্তু তোমাকে চুমু দিয়ে চলে আসবো। রোজাও এবার কপট রাগ দেখিয়ে বলল, আপনি যদি আর একটাও আজে বাজে কথা বলেছেন তাহলে আমি আপনার ঠোঁট দুটোতে একদম হাই ভোল্টেজের বোম মেরে উড়িয়ে দিব। এরপরে আপনার সেই মূল্যবান ঠোঁট দুটো আমার ব্যক্তিগত মিউজিয়ামে সযত্নে সাজিয়ে রাখবো। ভাই তাড়াতাড়ি গাড়ি চালা, 5 মিনিটের মধ্যে 6:30 বেজে যাবে। ভয়ার্থ কণ্ঠে বলে উঠল নাহিদ। রিয়াদ তাকে খোঁচা মেরে বলল, হ্যাঁ যাচ্ছি। তোরে এত লাফাচ্ছিস কেন? তোর কি পশ্চাৎ দেশে কৃমি ধরেছে? তোর তো একারেই ম্যামের বকা না খাওয়ার ইচ্ছে নেই, আমাদেরও তো ইচ্ছে আছে। নাহিদ একটু ভাব নিয়ে বলে উঠল, তোরা তো ভালো করে ম্যামের কাছে সব সময় ধমক খাস। আমাকে কখনো দেখেছিস ম্যামের কাছে ধমক খেতে? ম্যাম আমাকে সব সময় যা বলে মিষ্টি করে বলে, কারণ আমি সবসময় ম্যামের কথা শুনি। আর তাছাড়া আমি তো তোদের মতো কাজে ফাঁকিবাজ না, আমি হলাম ম্যামের অনেক প্রিয় একজন। রিয়াদ মুখ কুঁচকে তাকালো নাহিদের দিকে। বিড়বিড় করে আহাম্মক বলতে ভুলল না। আসলে এই নাহিদের শুধুমাত্র একটাই কাজ, রোজাকে কিভাবে তেল মারা যায়। সবসময় রোজাকে খুশি করতে, তার প্রশংসা পেতে আদা জল খেয়ে লেগে যায়। নিজেকে রোজার সবচেয়ে প্রিয় একজন মনে করে, অথচ তার এসব আচরণ দেখে অহনা আর রিয়াদের হাসি পায়। সত্যি বলতে রোজার সবচেয়ে বেশি কাছের হলো অহনা, আর অহনার জায়গাটাই নাহিদ দখল করতে উঠে পড়ে লেগে আছে। মাঝে মাঝে সে তো অহনার নামে উল্টোপাল্টা কথা বলে রোজাকে, আর তার এসব বাচ্চাদের মতো কথা শুনে রোজা মাঝে মাঝে মিটি মিটি হাসে। কিছু একটা ভেবে দুষ্টু হেসে রিয়াদ এবার নাহিদকে উদ্দেশ্য করে বলল, চল একটা গেম খেলি। আজ আমরা আর তোর মধ্যে যে আগে ম্যামকে গিয়ে সবচেয়ে সুন্দরভাবে গুড মর্নিং বলতে পারবে
সেই ম্যামের সবচেয়ে বেশি প্রিয়। নাহিদ যেন খুব খুশি হলো। এ আবার এমন কি কঠিন কাজ? সে তো সবসময় রোজার সাথে খুব নমনীয় হয়ে কথা বলে। রিয়াদ তো গাড়ি ড্রাইভিং করছে, গাড়ি থামানোর সাথে সাথেই নাহিদ দৌড়ে মারবে এমন পরিকল্পনা করলো মনে মনে সে। তবে রিয়াদও কম নয়, সেও পরিকল্পনা করে রেখেছে গাড়ি থামার সাথে সাথে সেও দৌড় মারবে। গাড়ি ব্রেক হোক আর না হোক সেটা দেখার বিষয় না। 2 মিনিটের মাথায় তাদের গাড়ি রোজার ফ্ল্যাটের গ্যারেজে ঢুকলো। রিয়াদ এবং নাহিদ প্রায় একসাথে হুড়মুড় করে গাড়ি থেকে নেমে ফ্ল্যাটে ঢুকতে গেলে পেছন থেকে দারোয়ান বলে ওঠে। নাহিদ এবং রিয়াদ একে অপরের দিকে অসহায় চোখে তাকালো। তবে রিয়াদের কিছু একটা মনে পড়তেই সে ভয়ার্থ চোখে অহনার দিকে তাকালো। এরপর ভীতু কণ্ঠে বলে উঠল। ম্যাম, আমাদেরকে রেখে চলে গেলেন কেন? অহনা বলে উঠল। সেটাই তো, আমরা তো 6:30টার আগে চলে আসলাম। ম্যামের তো আমাদেরকে রেখে তাড়াতাড়ি যাওয়ার কথা না? আমাদের উপর রাগ করলো নাকি আবার? নাহিদ এবার আহাজারি করে বলতে থাকলো। সর্বনাশ করেছে। এই তোদের জন্য আজ আমি ম্যামের কাছে বকা খাবো। রিয়াদ তাড়াহুড়ো করে বলে উঠল। এগুলো বাদ দে, এখন এত চিন্তা করার সময় নেই। ম্যাম যেহেতু চলে গিয়েছে, তাহলে আমাদের আর সময় নষ্ট করার প্রয়োজন নেই। চল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। সত্যি যদি ম্যাম রাগ করে থাকে, তাহলে আমাদের যত দ্রুত সম্ভব ম্যামের কাছে পৌঁছাতে হবে। নোরা অসহায় কণ্ঠে বলে উঠল। আমার যে খুব খিদে পেয়েছে। নাহিদ বলল। ব্যাপার না, গাড়িতে ওঠো। ম্যামও না খেয়ে বেরিয়েছে। এত সকালবেলা কখনো খাই না। ভোরে তো চলো, ম্যাম সহ একসাথে খাবো। এরই মধ্যে অহনার ফোন বেজে ওঠে। সবাই উৎসুক হয়ে তাকালো অহনার দিকে। অহনা পকেট থেকে ফোনটা বের করে লাউড স্পিকার দিতেই কানে ওপাশ থেকে তাদেরই এক কর্মচারী রিয়া বলে উঠল। অহনা আপু, ম্যাম তোমাদেরকে 20 মিনিটের মধ্যে দেবীপুরে পৌঁছাতে বলেছে। আর এটাও বলে দিয়েছে যে 20 মিনিটের 1 মিনিটও দেরি হলে ম্যাম তোমাদের সবাইকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবে। নাহিদ এবং রিয়াদ একে অপরের দিকে তাকিয়ে ঢোক গিলল। ম্যাম তাহলে আসলেই ক্ষেপে রয়েছে। নোরাও ভীত কণ্ঠে বলে উঠল। আমরা একটু খিদে লাগেনি, চলো তাড়াতাড়ি ম্যামের কাছে যাই, দেরি হলে আবার কপালে শনি আছে। কিন্তু এদিকে অহনার ভ্রুজোড়া শিথিল হয়ে যায়। সে খুব ভালো করেই বুঝতে পারল রোজা কেন এত সকাল সকাল ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়েছে। দেবীপুর একটা জায়গার নাম হলেও সেখানে তাদের একটা সিক্রেট জায়গা আছে, যেটা মাটি থেকে একটু নিচে অবস্থিত, কিছুটা পাতাল টাইপের। সেখানেই রোজা তার সিক্রেট মিশন চালায়। যদি কারো উপর রোজা সন্দেহ করে অথবা কোনো কেস সলভ করতে গেলে যদি কোনো ক্রিমিনালের উপর টর্চার করার লাগে, তাহলে রোজা সেই জায়গাটাতেই তাদেরকে নিয়ে যায়। এই জায়গার ব্যাপারে শুধুমাত্র রোজা এবং অহনারাই জানে। অহনা একটা শুকনো ঢোক গিলল, না জানি আজ কোনো ক্রিমিনালের কপালে দুঃখ আছে। অন্ধকার ঘরটি যেন নিস্তব্ধতার এক অনির্দিষ্ট সীমা তৈরি করে রেখেছে। ঘরের কোনায় দুলছে একটি ল্যাম্প বাল্ব, যার আলোয় ধরা পড়ে 4জন যুবকের বাঁধা হাত। প্রতিটা মুহূর্ত যেন ভারী শ্বাস প্রশ্বাসে ভরে উঠেছে। রোজা চেয়ারের পিঠে হেলান দিয়ে বসে আছে, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, ঠোঁটে নির্লিপ্ত হালকা হাসি। তার দৃষ্টি এমন যে ঘরের হাওয়ায়ও এক তীক্ষ্ণ কাঁপুনি ছড়িয়ে দেয়। খুব কষ্ট করে রোজা এই ছেলেগুলোর সন্ধান পেয়েছে। রোজা কণ্ঠ নিচু করে বলে। জাভেদ রায়ানের ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছো কেন? কে বলেছে তোমাদের এমন করতে? ছেলেগুলো অস্বস্তিতে নড়াচড়া করে। তাদের মুখগুলো আটোসাটো হয়ে থাকে, যেন কিছুতেই সত্যি উন্মোচিত হতে দিতে চায় না। রোজা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো ছেলেগুলোকে। ছেলেগুলো কোনো রকম বড় ক্রিমিনাল না, তারা ছিচকে চোর হবে। কখনো বড় কোনো ক্রাইম করেছে বলে মনে হয় না। তাদের দেখে রোজা এটাও বুঝতে পারলো যে তাদেরকে দিয়ে এই কাজটা যে করিয়েছে সে খুবই বুদ্ধিমান। এর জন্যে বড় কোনো ক্রিমিনালকে দিয়ে না করিয়ে ছোটখাটো পুঁটি মাছ দিয়ে এই কাজ করিয়েছে। ছেলেগুলো আমতা আমতা করে অস্বীকার করে।